যে ভাষণ দিয়েছেন এটি আসলে মানে একবারেই চমৎকার এবং প্রত্যেকটা আন্তর্জাতিক ইস্যুকে তিনি যেভাবে অ্যাড্রেস করেছেন, যেভাবে তুলে ধরেছেন, এটা আসলে আমরা বলতে বাধ্য হচ্ছি যে ইউনূস সাহেব মানে সাধারণ কোনো মানে রাজনীতিবিদের মতো বা রাজনৈতিকের মতোই বক্তব্যটা দেন নাই। তিনি আসলেই এক্সট্রা অর্ডিনারি একজন পলিটিশিয়ান, তাকে বলতেই হচ্ছে। যেমন তিনি ফিলিস্তিনের ইস্যুটি যেভাবে সামনে অ্যাড্রেস করেছেন, যেভাবে তুলে ধরেছেন, অনেকেই এর আগে বলার চেষ্টা করেছিলেন যে ইউনূস সাহেব নাকি মানে ইসরায়েলপন্থী, এই যে ওনার বিরুদ্ধে একটা গুজব ছড়ানো। কিন্তু তিনি গতকাল চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে তিনি ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে এবং ফিলিস্তিনে ওই হানাদার বাহিনী যেভাবে আগ্রাসন চালাচ্ছে, যেভাবে ওখানে গণহত্যা চালাচ্ছে, এটার প্রকাশ্যে তিনি বিচার দাবি করেছেন এবং বিচার চেয়েছেন সেই গ্লোবাল প্ল্যাটফর্মে, আন্তর্জাতিক প্ল্যাটফর্মে। তো সেটার বিচার চেয়েছেন। এরপরে ইউক্রেন ইস্যু থেকে শুরু করে আন্তর্জাতিক যত আপনার ডিসপিউট সমস্যা আছে, বিতর্কিত যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয়কে তিনি যেভাবে তুলে ধরেছেন এবং যেভাবে তিনি অ্যাড্রেস করেছেন, এটা আসলে মানে একজন যোগ্য লিডার না হলে এটা কোনো অংশেই মানে সম্ভব বলে আমরা মনে করি না। তো আলহামদুলিল্লাহ ইউনূস সাহেবের আমেরিকায় যে বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠক কিংবা ওনার যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান কিংবা সরকার প্রধানদের সাথে ওনার যে বৈঠকগুলো হচ্ছে, এবং প্রত্যেকটা বৈঠকে দেখেন আন্তর্জাতিক নেতারা, বিশ্ব নেতারা মহা আনন্দিত, অনেক খুশি এবং হ্যাপি তারা যে তারা ইউনূস সাহেবের সাথে সাক্ষাৎ পেয়েছেন, তার সাথে কথা বলতে পারছেন, তার সাথে মিটিং করতে পারছেন। এটাতে তারা অত্যন্ত আনন্দিত, খুশি এবং তারা নিজেদেরকে অনার ফিল করে, সম্মানিত বোধ করে যে ইউনূস সাহেবের সাথে তাদের সাক্ষাৎ হয়েছে, মোলাকাত হয়েছে, মানে এরকম একটা অবস্থা। তো এটি শুধুমাত্র সম্ভব হয়েছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে। ইতিমধ্যে আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা তারা বাংলাদেশকে নানাভাবে আমাদের দেশের উন্নয়নের জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে অনেকেই আমাদের সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমরা বলেছি যে ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারকে যে কোনোভাবে, যে কোনো মূল্যে ব্যর্থ করার জন্য একটি পক্ষ ব্যাপকভাবে তারা চেষ্টা চালাচ্ছে। বিশেষ করে আমাদের পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির দোসররা এই ইউনূস সাহেবের সরকারকে নানাভাবে বেকায়দায় ফেলার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এখানে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। দেখেন, এর আগে বাংলাদেশের ভোটচোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠক করতে কিংবা বিশ্বের উন্নত দেশগুলোর সাথে মানে একটু সম্পর্ক উন্নয়ন করতে, কিন্তু তারা পাত্তা দেয় নাই। আর আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে সরকার, বিশ্ব নেতারা চেয়ার ছেড়ে উঠে এসে তার সাথে মানে করমর্দন করছেন, হাত মিলাচ্ছেন, তাকে সালাম দিচ্ছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এই যে একটা রেসপেক্ট, এই যে একটা সম্মান, ভালোবাসা, এটি কেন হলো, কিভাবে হলো? অনেকেই মনে করতে পারেন যে এটি কি শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসকেই তারা সম্মান দিচ্ছে। নো, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সালাম দেওয়া মানে বাংলাদেশকে সালাম দেওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট দেওয়া মানে বাংলাদেশকে স্যালুট দেওয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসকে শ্রদ্ধা করা মানে বাংলাদেশকে শ্রদ্ধা করা। তার মানে প্রকারান্তরে এই সম্মান, এই স্যালুট, ভালোবাসা বাংলাদেশ পাচ্ছে এবং বিশ্ব দরবারে বাংলাদেশ কিন্তু এখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে অলরেডি। এখন আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ এই সরকারের মাধ্যমে আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশে আমাদের এই দেশকে আমরা নিয়ে যেতে সক্ষম হব। তার জন্য আমাদের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করতে হবে, সকলকে সজাগ থাকতে হবে, সচেষ্ট থাকতে হবে। কোনোভাবেই পরাজিত শক্তি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে যাতে বেকায়দায় ফেলতে না পারে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে তৈরি করতে না পারে, সেটার জন্য আমরা যাতে সর্বোচ্চ ভূমিকা রাখি, সর্বোচ্চ সতর্ক এবং সজাগ থাকি। ইতিমধ্যে দেখেন পৃথিবীর অনেক দেশ আমাদের দেশের সাথে কাজ করা শুরু করেছে। উন্নত বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা এখন বাংলাদেশের এই সরকারের সাথে কাজ করার জন্য ব্যাপকভাবে তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা কিন্তু আগ্রহ দেখাচ্ছেন। এবং ওনাদের এই আগ্রহের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটা অনন্য উন্নতির শিখরে খুব শীঘ্রই পৌঁছাবে বলে আমরা আশাবাদী। এতদিন বাংলাদেশকে পরাজিত শক্তি, স্বৈরাচার, ফ্যাসিস্ট হাসিনা একটা তলাবিহীন ঝুড়িতে পরিণত
করার একবারে দ্বার প্রান্তে নিয়ে আসছিল। আন্তর্জাতিক বিশ্ব বাংলাদেশকে দেখলে এতদিন থুতু মারত, ঘৃণা প্রকাশ করত, কিন্তু সেই জায়গায় এখন আন্তর্জাতিক বিশ্ব নেতারা আমাদের এই দেশকে নিয়ে প্রাউড ফিল করে, অনার ফিল করে, সম্মানিত বোধ করে তারা। এবং আমাদের এই দেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করার জন্য তারা উদ্গ্রীব, পাগলপাড়া, কখন তারা সাক্ষাৎ পাবে লাইনে দাঁড়িয়ে থাকে। কিন্তু এরপরেও আমাদের বেশ কিছু বিষয়ে আলোচনা আছে, অভিযোগ আছে, সমালোচনা আছে। যেটাই বলেন, আমরা এই সরকারকে বারবার বলেছি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা মোটেও স্যাটিসফাইড নয়, সন্তুষ্ট নয়। এই উপদেষ্টা পরিষদে অসংখ্য ব্যক্তি তো এখানে নেই, 25 জনের একটা মাত্র বডি। এই 25 জনের অধিকাংশ আমি মনে করি, আমরা মনে করি, এদেশের অসংখ্য মানুষ মনে করে রাষ্ট্র পরিচালনায় তারা টোটালি আনকোয়ালিফাইড। এরকম আনকোয়ালিফাইড ব্যক্তি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে গেলে এই যে এখন আমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি, যে বিপদগুলোর সম্মুখীন হচ্ছি, সামনে আরও বড় ধরনের বিপদ কিন্তু আমাদের সামনে চলে আসবে এবং সেগুলো মোকাবেলা করা আমাদের জন্য অনেক কঠিন হবে, চ্যালেঞ্জিং। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারে আরও যোগ্য কোয়ালিফাইড ব্যক্তিগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে। 25 জনের এই বডিকে আপনারা 50 জনে উন্নীত করেন, কোনো অসুবিধা নেই। 20 কোটি জনগণের এই বাংলাদেশকে পরিচালনার জন্য 50 জন সদস্যের একটি সরকার, এটাও ছোট আমি মনে করি। তারপরেও অন্তত পক্ষে 50 জনের একটা বডি করেন। নতুন আরও 25 জন নেন, যোগ্য কোয়ালিফাইড, রাষ্ট্র পরিচালনায় যাদের দক্ষতা আছে, অভিজ্ঞতা আছে, এরকম ব্যক্তিদের কাজে লাগান, দেশ এগিয়ে যাবে। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাহেব বাংলাদেশে আসছেন, উনি কোন অংশে অযোগ্য ব্যক্তি আমাকে দেখান তো। আমি তো মনে করি এই সরকারে মানে সবচাইতে কোয়ালিফাইড ব্যক্তির তালিকা করলে তার নাম সবার উপরে থাকবে। দেশপ্রেম শতভাগ তার ভিতরে আছে এবং তিনি জ্বালানি খনিজ তেল বিষয়ে যে ধরনের মেধা, প্রজ্ঞা, যে ধরনের ট্যালেন্ট তার ভিতরে আছে, এটা তো মানে বলা বাহুল্য, এক্সট্রা অর্ডিনারি ওই সেক্টরে তিনি। উনাকে কি ওই ডিপার্টমেন্টে এই সরকার কাজে লাগাতে পারে না? অবশ্যই কাজে লাগাতে পারে। তো এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এরকম অনেক আপনার ডিপার্টমেন্ট আছে, সেক্টর আছে, মিনিস্ট্রি আছে, এগুলোতে যোগ্য ব্যক্তিদের আমাদের জায়গা দিতে হবে। আমরা যদি এই বিপ্লব পরবর্তী বাংলাদেশে যোগ্য ব্যক্তিদের কাজে লাগাতে না পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশ একসময় স্থবির হয়ে পড়বে। পরাজিত শক্তির দোসররা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি স্তরে, ডিপার্টমেন্টে তারা কিন্তু আছে ঘাপটি মেরে। তারা এই দেশকে ব্যর্থ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছে। এই সচিবালয় এখনও আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 90% আমলা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত, 90%। তাহলে এই 90% আমলা যারা হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত সচিবালয়ে আছে, এরা কি কোনোভাবেই মনে হয় এই সরকারকে সফল করার জন্য চেষ্টা করবে? এরা তো ভিতরে ভিতরে চেষ্টা করবে কিভাবে ইউনূসকে ব্যর্থ করা যায়, কিভাবে এই সরকারকে বিপদে ফেলা যায়। তাহলে এই জায়গাগুলোতে আমাদের অতি দ্রুত যোগ্য ব্যক্তি, দেশপ্রেমিক ব্যক্তিদের নিয়ে আসতে হবে। অন্যথায় আমরা কিন্তু যে কোনো সময় বড় ধরনের বিপদে পড়তে যাচ্ছি না, পড়ব। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।